চলো আজকে শুরু করছি রিজনিংটা। এখানেও 25টা কোশ্চেন থাকে, টোটাল মার্কস হচ্ছে 50। তো প্রথমে আমরা 2018 এর যে প্রিলিমস এর কি রিজনিং এসেছিল ওই কোশ্চেন থেকেই শুরু করছি। চলো ফার্স্ট কোশ্চেনে যাই। ফার্স্ট কোশ্চেন কি বলছে? In a certain code language, A is written as C, B is written as D, C is written as E, and so on up to Z. How is जो नाम যে লেটারটা দেওয়া আছে কি দেওয়া আছে CHIKMAGALUR written in the code, মানে বলা আছে কোনো সাংকেতিক ভাষা যদি এ কে সি তে লেখা হয়, বি কে ডি তে লেখা হয়, সি কে ই তে লেখা হয়, এভাবে জেড পর্যন্ত লেখা হয়, তাহলে এটা কি হবে? এবারে এ কে সি তে লিখছে, বি কে ডি তে লিখছে, সি কে ই তে লিখছে, তাহলে ই কে কি তে লিখবে? জি তে লিখবে। তো এই জিনিসটা জানার জন্য তোমাদেরকে সব সময়ের জন্য যে জিনিসটা করে রাখতে হবে ওটা কিন্তু মনে রেখো। এটা হচ্ছে তোমার, এটা এক্সামে কপি পেলেই, প্রথম এক্সামে কপি পেলেই এই জিনিসটা লিখে নেবে। সি সি ডি ডি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, তার নিচেই লিখবে এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। দেখো এই জিনিসটা এই কারণে লিখে রাখবে প্রথমে, তাতে তোমারই সুবিধা হবে। সুবিধাটা হচ্ছে কি, এইরকম মানে কিছু অঙ্ক থাকবে, এখান থেকে কিছু রিজনিং এরকম থাকবে যে এই ওয়ার্ডের মানে লেটারের উপরই এ বি সি ডি এগুলোর উপরই ডিপেন্ড করবে। তো প্রত্যেকটা জিনিস যে এগুলোর উপর ডিপেন্ড করবে এর থেকে তুমি তিনটে কোশ্চেন পাবে। যদি তিনটে কোশ্চেন পাবে সেটার জন্য তোমার যদি এই জিনিসটা লিখে রাখো প্রথমে কপিতে বা যে কোনো কোশ্চেন পেপারের উপরে যদি লিখে রাখো, তাহলে এটাতে ইজি হয়ে যায় প্রচুর। না হলে কিন্তু তোমাকে মনে রাখতে হয়, অনেক কিছু বুঝে করতে হয়। তো কেন বলছি তুমি ধীরে ধীরে বুঝতে পারবে। তারপরে এর উপরে ঠিক নাম্বারিং করে দেবে, 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20 21 22 23 24 25 26। তো এটা পরে যখন আমি এটাকে ক্লিয়ারলি চ্যাপ্টার ওয়াইজ ধরে করবো তখন আমি বুঝিয়ে দেবো। এগুলো সবগুলো কিন্তু এর অপোজিট জেড, বি এর অপোজিট ওয়াই, সি এর অপোজিট এক্স, ডি এর অপোজিট ডব্লিউ, ওটা ঠিক আছে পরে হবে। বাট এবারে আসি কোশ্চেন কি বলা আছে, সাংকেতিক ভাষা এ সি তে নিচ্ছে। তাহলে কোশ্চেনে যদি বলাই থাকে যে এ সি তে নিচ্ছে, তাহলে এ এটা এই কথাই নিচ্ছে, সি তে নিচ্ছে। আবার দেখো বলা আছে বি ডি কে নিচ্ছে, মানে একটা ছেড়ে বি ডি কে নিচ্ছে। আবার বলা আছে সি ই কে নিচ্ছে, আর সি কি হচ্ছে একটা ছেড়ে ই কে নিচ্ছে। তো এইভাবে হচ্ছে। তাহলে এত বড় একটা যে লেটারটা দেওয়া আছে এই লেটারটা কিভাবে লিখবো? এই লেটারটাকে তাহলে সি আছে নিচেই লিখছি, এখানে প্রথমে আছে সি, তাহলে সির বদলে কি লিখতে পারবো আমি? ই। তারপরে আছে এইচ, তাহলে এখানে দেখো যেটা লিখে দিলাম এখানে, এইচ এর পরে কি হবে? জে, তাহলে এখানে লিখে দেবো ই জে। তারপরে কি হবে? আই, আইর পরে কি হবে? একটা ঘর ছেড়ে কে বসবে, তাহলে ই জে কে, এরকম প্রত্যেকটাই। তারপর আছে এম, এম এর একটা ঘর ছেড়ে বসে কি ও হবে, এই যে এম, এম এর একটা ঘর ছেড়ে যদি লিখি তাহলে ও হবে। তারপরে আসি এ, আবার এর একটা ঘর ছেড়ে লিখলে হবে সি হবে। তারপরে কি আছে জি, জি একটা ঘর ছাড়লে আই হবে। আবার এ আছে মানে সি হবে। এল একটা ঘর ছাড়বে মানে এন হবে। তারপরে ইউ একটা ঘর ছেড়ে লিখবো মানে ডব্লিউ হবে। আর আর একটা ঘর ছেড়ে লিখবো মানে টি হবে। অ্যান্সার হবে ই জে কে ও সি আই সি এন ডব্লিউ টি, সেকেন্ডটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে এটা। ইজি ছিল না? যেহেতু এই জিনিসটা লিখে নিলে তাই তুমি দেখে ডাইরেক্ট করতে পারলে, নাহলে তোমাকে সেখানে মনে রাখতে হবে। আচ্ছা ডব্লিউ, ডব্লিউ মানে ডব্লিউ এক্স ওয়াই, তাহলে কি বসবে? মানে ওয়াই বসবে। যদি বলা থাকে ইউ, আচ্ছা ভি ডব্লিউ, মনে রাখতে পারলে ভালো, নাহলে এটা প্রথমে লিখে নিলে এই জিনিসটা হচ্ছে সুবিধা হয়ে যায়। বুঝতে পারলে কিভাবে হলো? একটা ঘর ছেড়ে একটা লিখছে এই লেটারগুলোকে, যেভাবে লেখা আছে ওটাকে ডাইরেক্ট সাজিয়ে এই লেটারটাকে পুরোটাকে সাজিয়ে লিখলেই হয়। এবারে আসি নেক্সট কোশ্চেন।
কি বলা আছে, এরেঞ্জ দ্য ফলোইং ইন মিনিংফুল সিকোয়েন্স, আমাকে মিনিংফুল সিকোয়েন্সে সাজাতে বলছে। কোশ্চেনটা কি দেওয়া আছে না, কনসালটেশন, ইলনেস, ডক্টর, ট্রিটমেন্ট, রিকভারি। তো জিনিসটা তোমাকে কি না, এটা জাস্ট মাইন্ড কনসেপ্ট, তোমাকে বুঝে করতে হয়। তুমি একটা ভাবো যে তুমি যদি অসুস্থ না হও তাহলে তো তুমি ডক্টরের কাছে যাচ্ছ না, তাহলে তোমাকে প্রথমে কি হতে হবে, অসুস্থ হতে হবে। তাহলে বিটা হচ্ছে কি, প্রথম হবে বি, তোমাকে অসুস্থ হতে হচ্ছে, তুমি অসুস্থ হওয়ার পরেই কি করবে, ডক্টরের কাছে যাবে, তাহলে সিটা তারপরে আসবে। এবার ডক্টরের কাছে গিয়েই করলে ডক্টর কি প্রথমে কনসাল্ট করে, তোমার কাছ থেকে জানে জিনিসটা যে কি প্রবলেম না প্রবলেম, তার জন্য বিসিএ হলো। সেটা জানার পর সে কি করবে, তোমার ট্রিটমেন্ট শুরু করে, তাহলে ডি হবে। এবার তোমার ট্রিটমেন্ট শুরু হলে তো অবভিয়াসলি তুমি রিকভার করবে, তাহলে ই হবে বি সি এ ডি, মানে হবে অ্যান্সার হবে ডি নাম্বারটা। নিচে একটু চলে গেছে, দেখে নিও, অ্যান্সারটা হবে ডি নাম্বারটা। অ্যান্সারটা হচ্ছে এই ডি নাম্বারটা। প্রথমে হবে কি, আমি অসুস্থ হতে হবে আমাকে, যদি আমি অসুস্থ না হই তাহলে তো আর আমাকে দেখার কোনো দরকার নেই। প্রথমে আমাকে অসুস্থ হতে হবে, তার জন্য প্রথমে কি লিখবো, ইলনেস। তারপরে অসুস্থ হলেই তো হবে না, আমাকে তাহলে পর ডাক্তারের কাছেও যেতে হবে। তারপর তাহলে আমি ডাক্তারের কাছে যাব, যদি আমি ডাক্তারের কাছে যাই তাহলেই তো আমার ইয়েটা হবে। তাহলে ডাক্তার কি করবে, প্রথমে আমার কাছ থেকে আমার ডিটেলসটা জানবে, যখনই আমার থেকে আমার ডিটেলসটা জানবে তখনই তো আমি ইয়েতে জানতে পারবো যে সে আমার জিনিসটা কি হয়েছে, ডাক্তার জানতে পারবে। যখনই ডাক্তার ডিটেলসটা আমার থেকে জানবে যে আমার এই প্রবলেম, এই প্রবলেম হচ্ছে, তাহলে আমাকে এইভাবে ইয়ে করতে হবে, তখনই কি হবে না, ডাক্তার কি করবে, তোমাকে ট্রিটমেন্ট শুরু করবে। ডাক্তার যখনই ট্রিটমেন্ট শুরু করবে তখনই তোমার কি হচ্ছে, ট্রিটমেন্টটা চলে আসবে, আর তখনই তোমার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। তো এর মানে কি, তুমি নর্মালি ট্রিটমেন্ট যদি কারো শুরু হয়ে যায় তাহলে নর্মালি সে কি করতে পারবে, রিকভারি করবে। তার জন্য এটাই হচ্ছে রিকভারি। তাই প্রথমে বি হবে, তারপর সি হবে, তারপর এ হবে, তারপর ডি হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলা আছে দেখো, ইফ প্লাস মিন্স মাইনাস, মাইনাস মিন্স মাল্টিপ্লাই, আবার ডিভাইড, ওটা ডিভাইড সাইন আর কি, ডিভাইড মিন্স প্লাস অ্যান্ড মাল্টিপ্লাই মিন্স ডিভাইড, তাহলে এর অ্যান্সারটা কি দাঁড়াবে। তাহলে প্রথমে কি বলা আছে, 10 বলা আছে, তো আসি 10, মাল্টিপ্লাই বলা আছে, তাহলে মাল্টিপ্লাই মিন্স কি বলা আছে, কোথায় কোথায়, এই তো মাল্টিপ্লাই মিন্স ডিভাইড, মানে আমি এখানে করবো ডিভাইড সাইন 5, তারপরে 5 ডিভাইড 3, ডিভাইড সাইন কত বলা আছে প্লাস, তাহলে এখানে করবো +3, তারপরে মাইনাস, মাইনাস 2 আছে, মাইনাস 2 মানে মাইনাস মিন্স কত মাল্টিপ্লাই, তাহলে করবো এখানে মাল্টিপ্লাই 2, +3 বলা আছে, প্লাস মানে কি মাইনাস হবে, তাহলে এখানে হবে -3 হয়ে গেল। তাহলে প্রথমে বদমাস রুল অনুযায়ী প্রথমে কাজ করা হয় কার, ডিভাইডে, +3 ইন্টু 2 -3, তাহলে এখানে কত আসবে 2 প্লাস 3 দুগুণে কত হবে 6 -3, তাহলে কত হবে 8 -3, তাহলে অ্যান্সার আমার কি দাঁড়ালো 5। ইজি ছিল তো, খালি যা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেগুলোই শুধু চেঞ্জ করব, চেঞ্জ করে অ্যান্সার করবো ব্যাস, কিছু। তাহলে অ্যান্সার ইজ 5। ওকে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4 কি বলা আছে দেখো, একটা জিনিস কিন্তু সবাই জানে, ছোটবেলা থেকেই শিখে থাকে, লিপ ইয়ার। লিপ ইয়ার কখন হয়, যদি কোনো বৎসর বা কোনো ইয়ারটা যদি 4 এবং 400 দ্বারা ডিভাইড হয়। এখানে কিন্তু একটা জিনিস দেখো, যতগুলো দেওয়া আছে সেগুলো প্রায় কিন্তু 400 দিয়ে 4 দিয়ে ডিভাইড হবে, বাট 400 দিয়ে ডিভাইড হবে না। তাহলে আমাকে লিপ ইয়ার দেখাতে গেলে 400 দিয়েও ডিভাইড করে দেখাতে হয়, 4 ও 400। তাহলে 400 দিয়ে যেগুলো যাবে সেগুলো দেখবো, প্রথমে আছে কি 1600, 1600 কি 400 দিয়ে যাবে, হ্যাঁ 4 4 1600, 1700 তো যাবে না 400 দিয়ে, 1800 400 দিয়ে যাবে না, বাট এগুলো কিন্তু 4 দিয়ে যাবে, 17টাও 4 দিয়ে যাবে, 1800টা 4 দিয়ে যাবে, এটাও 4 দিয়ে যাবে, বাট এটা 4 দিয়েও যাবে 400 দিয়ে যাবে, দুটো দিয়েই দেখাতে হয়, 4 আর 400 দিয়ে। তাহলে এটা কি হবে, এটা হবে একটা, আর এটা একটা পেলাম। দ্বিতীয় 21, 21 400 দিয়ে যাবে না, 2200 400 দিয়ে যাবে না, 2300 400 দিয়ে যাবে না, বাট এটা 2400টাও 400 দিয়ে যাবে। মানে 1600 আর 2000 আর 2400, এই তিনটেই 400 দিয়ে যাচ্ছে এবং 4 দিয়ে যাচ্ছে, দুটো দিয়েই যাচ্ছে, মানে তাহলে আমার তো টোটাল কটা লিপিয়ার পাবো, তিনটে লিপিয়ার পাবো। বাস এই তিনটে জিনিস যে যাচ্ছে মানে আমার এই লিপিয়ার সংখ্যা হলো 3, অ্যান্সার হয়ে যাবে 3। সব থেকে ইজি। এইভাবে মনে রাখবে, যদি যখনই লিপ ইয়ার চাইবে তখন দেখে নেবে যে ও 400 এবং 400 দিয়ে, 400 এবং 4 দিয়ে যাচ্ছে কিনা, মানে বেসিক্যালি তুমি দেখবে 400 দিয়ে যাচ্ছে কিনা, যদি 400 দিয়ে চলে যায় তাহলে এটা হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। এটা একটা ভালো, দেখো যেগুলো করাচ্ছি প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকবারে আসে, এই যে পয়েন্ট টু অফ ফটোগ্রাফ, এই কোশ্চেনটা যদি এবারেও থাকবে, 2021-এও কোশ্চেনে এই কোশ্চেন থাকবেই,
এরকম টাইপের থাকবে, মানে কোনো সেম তো কোশ্চেন হয় না, এরকম টাইপের থাকবে। কারণ এগুলো একটাই করে টাইপ থাকে, তোদের সিলেবাস থেকে এগুলো নেওয়াই থাকে। এটা একটা থাকে এবিসিডি দিয়ে দেখালাম, ওখান থেকে 3টে সামস পাবে। এবিসিডি থেকে 3টে সামস থাকলো। তারপরে হচ্ছে পয়েন্ট টু এ ব্লাড রিলেশন আর কাউকে পয়েন্ট করা, ওগুলো থেকে হচ্ছে একটা, যেটা এখনই করছি। তারপর ডিকশনারি থেকে একটা কোশ্চেন্স থাকে, যেটা তোমরা এখনই সিকোয়েন্সিয়ালি সাজালে সেরকম থাকতে পারে, না হলে আলাদা রকম থাকে, যে ডিকশনারি ওয়ার্ড অনুসারে সাজাও। 4টা 5টা ওয়ার্ড দিয়ে দিল, এখান থেকে তোমার ডিকশনারিতে যেভাবে সাজানো থাকে, প্রথমে কি এ থাকে, তারপরে বি থাকে, তারপরে সি থাকে, সেইভাবে সাজিয়ে লিখতে হয়। তো চলো আগে এই কোশ্চেনটা করে নিই, যে পয়েন্ট টু এ ফটোগ্রাফ সুরেশ সেড সি ইজ দ্য অনলি ডটার। তাহলে একটা একটা করে পয়েন্ট বুঝবে, তারপরে করবে। সি ইজ দ্য অনলি ডটার, প্রথমেই বলা আছে যে সি ইজ দ্য অনলি ডটার অফ মাই গ্র্যান্ডফাদার অনলি সন। তাহলে প্রথমে সি ইজ দ্য অনলি ডটারকে একটা লাইন নিয়ে নিও, সি ইজ দ্য অনলি ডটার, এটা এত দূর অব্দি, কারণ অফের আগে অব্দি নেবো, আরেকটাকে এটাকে ধরে নেবো, অফ গ্র্যান্ডফাদার অনলি সন, ব্যাস। তাহলে সি ইজ দ্য অনলি ডটার, তাহলে সে হচ্ছে কি একমাত্র মেয়ে, অফ মাই গ্র্যান্ডফাদার মানে আমার দাদুর, অনলি সন, কথাটা মানে কি দেখো, বলা আছে, আবার বাংলায় বলছি। একটি ছবি দেখিয়ে সুরেশ বলল, উনি আমার ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র কন্যা। তাহলে সুরেশের ছবিটার কি হবে? সেই ছবিটা দেখে বলছেন যে উনি আমার ঠাকুরদার মানে আমার দাদুর একমাত্র পুত্র, তার একমাত্র কন্যা। তাহলে সুরেশের সাথে ছবির সাথে সম্পর্কটা কি দাঁড়াবে? এটা মানে বলতে পারো, আমি তোমাদেরকে দিচ্ছি যে কমেন্ট করে এটা জানি, বাট এনসারটা কি হবে তোমাকে এটা বলো, কিন্তু এই পার্ট অনুযায়ী পড়বে। প্রথম হচ্ছে কি, হি ইজ দ্য অনলি ডটার, তাহলে সে একমাত্র মেয়ে, অফ মাই গ্র্যান্ডফাদার্স অনলি সন মানে আমার গ্র্যান্ডফাদার বলছে মানে দাদুর একমাত্র ছেলের একমাত্র মেয়ে। তাহলে হাউ ইজ সুরেশ রিলেটেড টু দ্য পারসন ইন দ্য ফটোগ্রাফ, তাহলে ফটোগ্রাফে সুরেশ কে হবে? ফটোগ্রাফি ওইটুকু বলতে হবে। আবার বলে দিচ্ছি, একটি ছবি দেখিয়ে সুরেশ বলল, উনি আমাদের ঠাকুরদার একমাত্র পুত্র, কারণ এইরকম সাউন্ড কথা দিলাম একটা থাকবে, তার জন্যই বলছি। এইরকম যখন আমি ব্লাড রিলেশন করাবো পুরো চ্যাপ্টার ওয়াইজ, তখন আমি প্রত্যেকটা বুঝিয়ে দেবো এখানে। তো এখানে যেমন ফিমেল পার্সন থাকলে মাইনাস দিয়ে লিখতে হয়, মেল পার্সন থাকলে প্লাস দিয়ে ডিফাইন করতে হয়, যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তাহলে এই অ্যারো সাইন দিয়ে ডিফাইন করতে হয়, এগুলো বোঝাবো। কি বলা আছে না, উনি আমার ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র কন্যা। তাহলে সুরেশের সাথে ছবির ব্যক্তির সম্পর্ক কি হবে, এটা তোমরা আমাকে কমেন্টে অ্যান্সার জানিও, যদি না পারো পরের ভিডিওতে আমি এটা কমপ্লিট করিয়ে দেবো। চলো নেক্সট কোশ্চেন। এখানে কি বলছি, ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ইন দ্য গিভেন ফিগার। দেখো অনেক ট্রিক ইউজ করে, বাট আমি বলবো বেসিক্যালি সবাইকেই বলবো যে এই টাইপের কোশ্চেন্স তখনই থাকবে, তাকে তুমি এরকম কল করবে, দিয়ে চুপচাপ রেখে দেবে, রেখে দিয়ে পুরো পেপার কমপ্লিট করবে, পুরো পেপার কমপ্লিট হওয়ার পর তারপরে এটাকে তুমি দেখবে, তার আগে কিন্তু এটাকে তুমি দেখবে না। কারণ তুমি যদি তার আগে এটাকে দেখো তাহলে চাপ হবে, কারণ এটা কাউন্ট করতে অনেকগুলো কাউন্ট করতে তো মিনিমাম তোমার এখানে হয়তো 30 to 50 সেকেন্ড লেগে যাবে। তো এত সময় নষ্ট করার কোনো দরকার নেই। তাই প্রথমে কি করব, আমরা এটাকে কল করে চুপচাপ রেখে দেবো। সবগুলো যখন কমপ্লিট হবে তখন, অনেকে ট্রিকে করতে চায় কিন্তু ট্রিক এত মনে থাকে না, কারণ প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের জন্য আলাদা আলাদা ট্রিক ক্রিয়েট হয়, তার জন্য। তার থেকে ভালো হচ্ছে এটাকে চুপচাপ রাখবে, তারপরে গুনে করব। তো এখানে যেমন কি হচ্ছে দেখে নি, প্রথমে ট্রায়াঙ্গেল বলছি, কতগুলো ট্রায়াঙ্গেল পাচ্ছি। তো দেখো প্রথমে এটা একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, বড় ট্রায়াঙ্গেল একটা পাচ্ছি, কি আছে, হ্যাঁ দেখো এটা একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, এটা একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, বাইরে দুটো ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। তারপরে ভিতরে এটা একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি না, এটা একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, তাহলে এটা 3 দিলাম, এটাকে 2 দিলাম, এটাকে 1 দিলাম। সিমিলারলি এইটা একটা পুরোটা নিয়ে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, পুরোটা নিয়ে একটা ট্রায়াঙ্গেল 4 পাচ্ছি। তারপরে এটা একটা পাচ্ছি 5, ছোট একটা, এটা একটা পাচ্ছি 6 পেয়ে গেলাম। তারপরে এটা একটা পাচ্ছি 7, এটা একটা পাচ্ছি 8, এটা একটা পাচ্ছি 9, এটা হচ্ছে না। তাহলে আমি টোটাল 9টা পেয়ে গেলাম। 9টা পাওয়ার পর টোটালটার সাপেক্ষে দেখো এটা একটা, এটা একটা, কি দাঁড়াচ্ছে, 10টা ট্রায়াঙ্গেল দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে তো। তারপর 10টা দাঁড়ানোর পর এই যে পুরোটা নিয়ে এটা একটা, 11টা দাঁড়াচ্ছে। এইরকম ভাবে হিসাব করতে হবে পুরোটা, 11টা টোটাল হলো। তারপরে এই উপরে পুরোটাকে নিয়ে একটা হবে, 11টা থেকে 12টা চলে এলো, আরো পাবো, বুঝতে হবে।
ট্রায়াঙ্গেল থাকবে শিওর। এটা নিয়ে, হ্যাঁ, আবার এই পুরোটা নিয়ে একটা আছে না, পুরোটা নিয়ে, এই পুরোটা নিয়ে একটা আছে দেখো, 13টা পেলাম। সিমিলারলি বুঝতে থাকো, কিন্তু মানে এইটাই একটা প্রবলেম যে এতগুলো, তাই এতগুলো ট্রায়াঙ্গেল থাকে তো একসাথে দিয়ে দেয়, তার জন্য একটু বুঝতে কষ্ট হয়ে যায়, প্রত্যেকের ক্ষেত্রেই প্রবলেমটা হয়। যাই হোক, তারপরে এটা একটা নিয়ে নিয়েছি, এটা পেয়েছি, এখান থেকে একটা পেলাম, এটা একটা পেলাম, এটা একটা পেলাম, মানে 2 3 4 5 6 7, তারপরে আসবো 8, তারপরে এটা আসবো 9, এটা আসবো, টোটালটা আসবো 10। হ্যাঁ, এখানে একটা টোটাল 13টা পেয়েছি, তার মধ্যে আরো একটা আছে, খুঁজে নিতে হবে। এটা পেয়েছিলাম, এই জন্য বলি এটা গুলিয়ে যায় প্রচুর। চলো দেখি আরেকবার ভালো করে। দেখো, প্রথমে কি থাকছে, প্রথমে একটা ছোট ট্রায়াঙ্গেল থাকছে, এখানে একটা ট্রায়াঙ্গেল, একটা একটা ছোট ট্রায়াঙ্গেল, কটা পেলাম, 3টে। তারপরে এইটাকে নিয়ে একটা পাচ্ছি 4টে, এটাকে নিয়ে একটা পাচ্ছি 5টা, আর এটা পুরোটা নিয়ে পাচ্ছি এটা, টোটাল এখান থেকে আমি 6টা পেয়ে গেলাম। তারপরে এটা একটা পাচ্ছি 7টা, এটা একটা পাচ্ছি 8টা, 8টা হয়ে গেল। এই দেখো, এটা একটা পাচ্ছি না, 9টা পেলাম। সিমিলারলি এটা একটা পাচ্ছি 10টা, পেলাম। তারপরে এটা একটা পাচ্ছি 11টা, পাচ্ছি তো, 11টা পেয়ে গেলাম। এরপরে আসি, এইটা একটা পাচ্ছি দেখো 12টা, তারপরে আবার এটা একটা পাচ্ছি 13টা। ওটা পাওয়ার পরে কি দাঁড়াচ্ছে, হ্যাঁ, এই এটা একটা পাচ্ছি 14টা, টোটাল হবে 14টা ট্রায়াঙ্গেল। বুঝলে, পুরোটা হিসাব করতে হবে, যে এই পোর্শন থেকে আমি 6টা পেয়ে যাচ্ছি, তারপর এখানে 7টা, এখানে 8টা, এটা 9টা, এই টোটালটা নিয়ে 10টা, এই উপরটা নিয়ে 11টা, তারপর এইটুকু পার্ট নিয়ে একটা হবে, আর এইটুকু পার্ট নিয়ে একটা হবে। তাহলে টোটাল আমরা ট্রায়াঙ্গেল কটা পেলাম, 14টা। তার জন্য বলছি এটা ক্যালকুলেশন করতে হয়, এটা অনেকটা টাইম ভুল হওয়ার চান্সটা বেশি থাকে। তো এটাকে সবসময় অ্যাভয়েড করবে, প্রথমে করবে না, শেষে করবে। শেষে গিয়ে যখন দেখলে যে অনেকটা টাইম পাচ্ছি, ঠিক আছে, নাহলে কিন্তু এটা পাজেল হয়ে যায় অনেক সময়। তো চলো, নেক্সট অ্যান্সার ইজ 14। এখানে বলা আছে কোনো ঘড়ি আয়নায় যদি 12টা 40 দেখায়, তাহলে প্রকৃত সময় কত হবে। আয়নায় দেখাচ্ছে তো, এটা সব থেকে একটাই ট্রিক, জীবনে যতই এইরকম অঙ্ক দিক না কেন, শুধুমাত্র একটা ট্রিক, সবসময় যাই দেবে সেটাকে 11টা 60 থেকে বিয়োগ করে দিতে হবে। তাহলে আমার 12টা 40 দিচ্ছে, 11টা 60 মানে কিন্তু 12টা, ওখান থেকে আমি বিয়োগ করবো। এইটা কি করে করা হয়, এই ট্রিকটা কিন্তু জানা উচিত। দেখো, দেখো এখানে 0 পেলাম, 6 থেকে 4 মানে এখানে 2 পাবো, কিন্তু এখানে কি হচ্ছে, 11 তো ছোট 12 এর থেকে। যখনই এইরকম একটা কেস দাঁড়াবে যে এই এলিমেন্টটা ছোট দাঁড়িয়ে যাবে নিচের এলিমেন্ট থেকে, তখনই এর সাথে +12 করে দিতে হবে, মানে 12 আর 11 কে যোগ করতে হবে। তাহলে কত আসবে, 3 2 23। এবার 23 থেকে যদি 12 মাইনাস করি, তাহলে 11 আসছে, তাহলে এখানে হবে 11, তাহলে 11 20 হবে অ্যান্সার। আবার বলছি, মন দিয়ে দেখো, যখনই এরকম কোনো ইমেজের অঙ্ক দেবে যে এখানে কত আছে ইমেজে, আয়নার ইমেজের জন্য, আর ওখানে গেলে কত হবে, সেই রকম টাইপের অঙ্ক থাকলে সবসময়, যদি 12টা 40 দেওয়া আছে তো সবসময় কি করতে হবে, আমাকে 11টা 60 থেকে মাইনাস করতে হবে, মানে 11টা 60, 11টা 60 থেকে মাইনাস করব, তাহলে কত করব, 12টা 40। এবার এটা করবো যখন, এটা তো 20 চলে আসবে পয়েন্টের আগে, বাট এখানে তো 11 আছে, কিন্তু নিচে তো 12, তাহলে মায়ের ছোট থেকে তো বড়কে মাইনাস করলে মাইনাস আসবে, তেমন তো হয় না। তার জন্য এখানে সব সময়ের জন্য +12 করবো, যখনই এই সংখ্যাটা নিচের সংখ্যার থেকে ছোট পেয়ে যাব, তখনই কিন্তু সব সময়ের জন্য 12 যোগ করবো। তাহলে এই দুটো যোগ করলে কত দাঁড়াচ্ছে, 23 দাঁড়াচ্ছে, 23 থেকে 12 গেলে কত দাঁড়াচ্ছে, 11, তাহলে এখানে হবে 11। অ্যান্সার ইজ 11.20, মনে থাকে যেন। নেক্সট কোশ্চেন চলো। হ্যাঁ, হুইচ সিম্বল উইল বি ফেজ অপোজিট টু দ্য ফেজ, এটা সবসময় প্রায় ডাইসের অঙ্কে দেয়, এক্ষেত্রেও দিয়ে দিয়েছে। দেখো একটা জিনিস প্রথম থেকে মন দিয়ে দেখবে, প্রথমে কি বলা আছে, দেখো এট দ্য রেট আছে, স্টার আছে, আর মাইনাস সাইন আছে, তারপরে এট দ্য রেট স্টার প্লাস এসছে, ধর প্লাসটা তাহলে কাকে ডিনোট করছে, প্লাসটা তাহলে নিশ্চয়ই মাইনাসকে ডিনোট করছে, কারণ ওটাকেই তো অমিট দেখাচ্ছে, তাহলে এই দুটো তো ইকুয়াল হয়ে যাচ্ছে। সিমিলারলি নেক্সটে যাই, নেক্সটে দেখো প্লাস আছে, স্টার আছে, বাট এট দ্য রেট, তাহলে এট দ্য রেটটা কাকে ডিনোট করছে, এট দ্য রেটটা কাকে ডিনোট করছে,
এটাকে ডলার সাইনটাকে। তাহলে আবার তারপরেরটাই দেখবো, যখন এটা আছে, স্টার আছে, স্টারটাও আছে, প্লাস আছে, তাহলে এখানে কি আছে, এই ডলার সাইনটা আছে আর প্লাসটা আছে, এখানেও ডলার সাইনটা আছে আর প্লাসটা আছে, তাহলে এক্সট্রা কি দাঁড়াচ্ছে, এক্সট্রা দাঁড়াচ্ছে আমার এখানে স্টার, আর এখানে কি পড়ে থাকছে 8। তাহলে আমার এখানে কোন সিম্বলের উপর চাইছে, স্টারের উপর, তাহলে অ্যান্সার ইজ 8। এটা বেসিক্যালি ডাইস থেকে দেয়, এটা অনেকটা ইজি দিয়ে দিয়েছে এবারে। তো যখন ডাইস থেকে দেয় তখন ওটা আরো সুবিধা হয়। তো ডাইসের, যখনই ডাইস থেকে দেবে তখন আরেকটু প্রবলেম হবে, সেটা হচ্ছে ফেস দিয়ে দেবে দুটো, দুটো ইকুয়াল হলে 3 নম্বর ফেসের অ্যান্সার কত চাইবে, কারণ ডাইসের ক্ষেত্রে তো এলিমেন্ট 1 2 3 4 5 6, তো এই এতগুলো এলিমেন্টের উপর ক্রিয়েট হয়, তার জন্য যখন পুরোটা ডাইস চ্যাপ্টারটা করানো হবে তখন দেখে নেওয়া হবে। তো এই জায়গায় জাস্ট এটা ক্লিয়ার দেখো যে প্রত্যেকটা ডাইসের অপোজিট সাইন যেগুলো, যেমন মাইনাস নিচ্ছে প্লাস কে, এট দ্য রেট নিচ্ছে এই রুপি সাইন কে, আর তাহলে স্টার নিচ্ছে কাকে, আর সরি স্টার নিচ্ছে বলছি, হ্যাঁ স্টার কাকে নেবে 8 কে। বাস, দিস ইজ দ্য অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। কি বলা আছে, এমাং 5 বয়েজ বি ইজ টলার দেন এ। এটা একটা ভালো অঙ্ক। তাহলে বি ইজ টলার দেন এ যদি বলা থাকে, তাহলে বিটা কি হচ্ছে, এর থেকে বড়, বাট নট এজ টল এজ ডি। বাট বলা মানে যখনই কোনো সেন্টেন্সে বাট বা এন্ড কথাটা থাকে, এর মানে হচ্ছে সে ফার্স্ট পারসনকে ইন্ডিফাই করে, সেকেন্ডটাকে না, সে ফার্স্ট যে পারসনটা বসে থাকে তাকে আইডেন্টিফাই করে। তাহলে বলা হচ্ছে কিনা এ বি ইজ টলার দেন এ বাট নট এজ টোল এজ ডি, কিন্তু ডি এর মতো কি না, লম্বা না, বি এর থেকে লম্বা বা ডি এর মতো লম্বা না, তাহলে সব থেকে বেশি লম্বা কে, ডি। আচ্ছা রাখি। তারপরে কি বলা আছে, সি ইজ টলার দেন ই, তাহলে এখানে লিখে নি, সি ইজ টলার দেন ই, গ্রেটার সাইন আর লেস সাইন হচ্ছে বড় আর ছোট বোঝাতে, বাট শর্টার দেন এ, বাট এর থেকে ছোট, তাহলে এটাই হয়ে যাবে, বাট শর্টার দেন এ, মানে এটা দাঁড়িয়ে গেল। তাহলে হু ইজ দ্য টলেস্ট ম্যান, হু ইজ দ্য টলেস্ট, এখানে যদি বলা আছে এ বাট নট এজ টল এজ ডি, মানে বলা হচ্ছে বি এর থেকে লম্বা কিন্তু ডি এর মতো লম্বা নয়। ডি এর মতো লম্বা নয় মানে কি, মানে কি সব থেকে বেশি লম্বা ডি, তাহলে অ্যান্সার হিসেবে হবে D। আর কিছু সব থেকে দীর্ঘতম ব্যক্তি চাইছে। মন দিয়ে দেখো, বি ইজ টলার দেন এ, বি হচ্ছে এর থেকে বড়, বাট নট এজ টল এজ ডি, বাট ডি এর মতো লম্বা নয়। ডি এর মতো লম্বা নয় মানে ডি নিশ্চয়ই বি এর থেকে তাহলে লম্বা হবে, ডি এর মতো লম্বা নয় যখন। তারপর কি বলা আছে, কিন্তু এই জায়গাটা একটা কনফিউজ দাঁড়াচ্ছে যে এর থেকে লম্বা কিন্তু ডি এর মতো লম্বা নয়। ডি এর মতো লম্বা নয় মানে কি হচ্ছে, ডিটাই লম্বা আছে, তার জন্য তার দীর্ঘতম এলিমেন্ট কত হবে, ডি হবে। ওকে, নেক্সট। ইন এ রো 18 চিলড্রেন, তো একটা রো আছে যেখানে টোটাল 18 চিলড্রেন আছে। প্রথম বলা আছে রাজু হচ্ছে 7th ফ্রম লেফট, রাজু এখানে আছে, তার সামনে 6জন পার্সন আছে 7th ফ্রম লেফট। আবার বলা আছে এক্সচেঞ্জ ইজ পজিশন উইথ রাজু, মতি এক্সচেঞ্জ ইজ পজিশন উইথ রাজু, রাজু উইল বি 15th ফ্রম দ্য লেফট। তখন রাজু হচ্ছে কিনা 15th ফ্রম দ্য লেফটে থাকছে, কখন, যখন এই পজিশনটা চেঞ্জ করছে। রাজু যখন 15 অফ দ্য লেফট হচ্ছে, কখন হচ্ছে, যখন সে পজিশনটা চেঞ্জ করছে। তাহলে সে যদি পজিশনটা চেঞ্জ করে তখনই আমার দাঁড়াচ্ছে কত, 15th অফ দ্য লেন্থে। এবারে হোয়াট ইজ দ্য মতি প্রেজেন্ট পজিশন, তাহলে দেখো পজিশন চেঞ্জ করা মানে এই জায়গায় মতি তো দাঁড়াচ্ছে, মতি লেফট থেকে তাহলে 7 নম্বরে দাঁড়াচ্ছে। তাহলে টোটাল তো আমার 18 জন আছে, এখান থেকে যদি -7 করি তাহলে কত দাঁড়াচ্ছে আমার, 11। এবারে -7 করা মানে কি, মতি তো এখানে ছিল, তাহলে মতিও বাদ চলে আছে, কিন্তু মতির তো পজিশনটা চাইছে রাইটের দিক থেকে, তাহলে প্লাস মানে 12, মানে রাইটের দিক থেকে 12 থাকলে ইজি না। প্রথমে রাজু এখানে ছিল, সে চেঞ্জ হয়ে গিয়ে এই নম্বরে এলো, কখন, যখন মতি আবার এই জায়গাটা চলে গেল, এখন একটা মতি এখানে চলে এসছে, প্রথমে রাজু এখানে ছিল, আর এখানে কি হয়েছে, এখানে রাজু চলে এসছে, প্রথমে এখানে মতি ছিল, তাহলে পজিশন চেঞ্জ হচ্ছে, তাহলে টোটাল তো 18 জন, তার মধ্যে যদি মতি 7 জন 7 নম্বর প্লেসে থাকে, তাহলে 18 থেকে 7 মাইনাস করবো, +1 করবো, কারণ মতি তো বাদ চলে আছে, কিন্তু মতি তো পজিশন চাইছে, তার জন্য +1 করবো, তাহলে 12 হবে। তাহলে অ্যান্সার ইজ 12। চলো ফির নেক্সট কোশ্চেন। ও আচ্ছা, সমগোত্রীয় কিনা দেখাতে চাইছে, সিমিলারিটি কি আছে, চিলি আছে, গার্লিক আছে, জিঞ্জার আছে, পটেটো আছে, এটা তো যে কেউ চোখ বন্ধ করে বলতে পারবে, সবগুলো মাটির নিচের, আর চিলিটাই শুধু হচ্ছে কি উপরে লঙ্কাটা, তাহলে এটাই হবে অ্যান্সার, এটা যে কেউ বলতে পারে। এরপরের কোশ্চেন ছিল, বলা আছে ওয়ান মর্নিং, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ওয়ান মর্নিং উদয় এন্ড বিশাল ওয়ার, এটা হচ্ছে তোমার ডাইরেকশন থেকে দিচ্ছে এটা। ওয়ান মর্নিং উদয় এন্ড বিশাল ওয়ার টকিং টু ইচ আদার ফেস টু ফেস এট এ ক্রসিং, ইফ বিশাল শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু দ্য লেফট অফ উদয়। দেখো একটা জিনিস,
এইটা যখনই দেয়, এরকম টাইপের কোশ্চেন যখনই থাকে, সবসময়ের জন্য তুমি ইয়ে করে নেবে, লাইন টেনে নাও, প্রথমে ড্র করো। তো লাইন তো প্রথমে ড্র করলে, আরে কি হলো, প্রথমে লাইন ড্র করে নিলাম। লাইন ড্র করলে এটাকে কি বলি, নর্থ বলি, এটাকে সাউথ বলি, এটাকে ইস্ট বলি, এটাকে ওয়েস্ট বলি। এবারে আমরা কি জানি, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, মানে সূর্যটা কোথায় থাকবে, এখানে থাকবে। সাপোজ এখানে সূর্য আছে, পিকচার আমি সব থেকে বাজে আঁকি, নর্মালি এরকম এঁকেছি, এখানে সূর্যবাবু আছেন। এবারে যেটা হচ্ছে কি, বিশাল আর ইয়ে কোন ভাবে দাঁড়াবে, যেখানে বিশালের শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু দা লেফট অফ উদয়, উদয়ের শ্যাডো, তাহলে যদি সূর্য এখানে থাকে, কোনো একটা জায়গায় যদি সূর্য আমার এখানে থাকে, তাহলে সূর্য যদি এখানে থাকে, তাহলে নিশ্চয় যে কেউ মানুষ যদি এখানে দাঁড়ায় বা এখানে দাঁড়ায়, এদের ছায়াটা নিশ্চয়ই এই সাইডে পড়বে, এরও ছায়াটা নিশ্চয়ই এই সাইডে পড়বে। তাহলে বলা আছে উদয়ের লেফটে, তাহলে দেখো একে অপরকে তো ফেস করে আছে, নাহলে কথা বলবে কি করে। তাহলে উপরের পার্সনটা যে থাকবে সে নিশ্চয়ই নিচের দিকে ফেস করে থাকবে, আর নিচের যে পার্সনটা থাকবে সে নিশ্চয়ই উপরের দিকে ফেস করে থাকবে। যদি এ উপরের দিকে ফেস করে থাকে, তাহলে এর লেফট সাইড কোনটা হবে, এটা হবে। আর এ নিচের দিকে ফেস করতে থাকলে কি হবে, আমি নিচের দিকে ফেস করছি, তাহলে এর ক্ষেত্রে ঠিক উল্টোটা দাঁড়াবে। তাহলে এর যদি লেফট সাইডটা এদিকে থাকে, সেটাই বলছে, দেখো বিশাল শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু দ্য লেফট অফ উদয়, তাহলে উদয়ের লেফট সাইডে আছে। তাহলে কি বলা আছে, হুইচ ডাইরেকশন অফ উদয় ফেসিং, তাহলে উদয় কোন দিকে ফেস করে আছে, তাহলে এই জায়গাটায় কি হবে, উদয় থাকবে, কারণ উদয়ের লেফটের সাইডেই তো বিশালের ছায়াটা থাকবে। বিশাল, কারণ বিশালের লেফট তো এই সাইডটা, বিশালের লেফট এই সাইডটা, বাট উদয়ের লেফট হবে কোনটা, এই সাইডটা, তখনই তো এইদিকে ছায়াটা থাকবে। তার জন্য তাহলে উদয় কোন দিকে ফেস করবে, সাউথের দিকে ফেস করবে, আর বিশাল কোন দিকে করবে, নর্থ দিকে করবে। অ্যান্সার ইস হয়ে গেল, তাহলে অ্যান্সার হবে সাউথ। এটা মনে রাখবে, সূর্য যেদিকে থাকবে পূর্ব দিকে, তার ছায়াটা সবসময় পশ্চিম দিকে থাকবে, এটুকু মনে থাকলেই হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এইখান থেকে দেয় সিটিং অ্যারেঞ্জমেন্ট বলি, সিটিং অ্যারেঞ্জ থেকে একটা কোশ্চেন থাকেই থাকে। প্রথম কোশ্চেনটা কি আছে, এ বি সি ডি ই এফ জি এইচ। তোমার ফার্স্ট কাজ হবে কতগুলো এলিমেন্ট আছে গুনে নাও। দেখো তিনটে, তিনটে ছোটা, দুটো আটটা। কারণ কি, এলিমেন্ট গুনে নিলে সুবিধাটা দাঁড়ায়। প্রথমে এখান থেকে বের করবো, এলিমেন্ট গুনে নিলাম আটটা, তারপরে এরকম একটা লাইন ড্র করে নাও। দেখো আটটা হচ্ছে না, 1 2 3 4 5 6, তাহলে আরেকটা যাবে 8। দেখো আটটা মুখ পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8। যখন আটটা এলিমেন্ট আমি পাচ্ছি, এবারে পুরোটা পড়বো, কি বলা আছে, আর সিটিং অ্যারাউন্ড এ সার্কেল ফেসিং দ্য সেন্টার। ফেসিং দ্য সেন্টার মানে প্রত্যেকে কি করছে, সেন্টারের দিকে ফেস করে আছে, সার্কেলের এটা মুক্ত, সার্কেলটাকে আর আঁকলাম না, এটাকে এইভাবে নিলাম, এইভাবে নিলে সুবিধা হয়। সার্কেল মানে এরকম ধরো আঁকলে, তুমি সেখানে সেরকম এলিমেন্ট নিয়ে নেবে। ওটা হলো 3 3 6, 7 দিয়ে দাও, 8 দিয়ে দাও, তখন। কিন্তু এটাকে এইভাবে করলে সুবিধা হয়, তাহলে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট থাকে, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট থাকে। তো এখান থেকে প্রত্যেকে কি হচ্ছে, ফেস করে আছে সেন্টারের ভিতর দিকে। যদি বলতো যে দ্য সার্কেল ফেসিং দ্য সান না আউটসাইড, তখন অপোজিট ফেস হতো, তখন এই উল্টো দিকে ফেস হতো। এবারে কি বলা আছে, এফ ইজ থার্ড টু দ্য লেফট অফ সি অ্যান্ড সেকেন্ড টু দ্য রাইট অফ এইচ, অ্যান্ড সেকেন্ড টু দ্য রাইট অফ এইচ। তাহলে প্রথমে ধরে নিই, এখানে যে কোনো একটা জায়গায় সি কে ধরে নিলাম, তাহলে সি কে ধরে নিলাম। কি বলা আছে না, সি থার্ড টু দ্য রাইট অফ সি, সি এর থার্ড রাইট, তাহলে এই দিকে যদি সার্কেল দিকে মুভ করে থাকে, তাহলে তার রাইট সাইড এই সাইডটা থার্ড, মানে 1 2 3, এখানে তাহলে এফ আছে। আবার বলা আছে এন্ড, বলেছি না যখনই এন্ড আর বার থাকে, সে সব সময় ফার্স্ট পারসনকে মেনশন করে, তাহলে এফ আছে সেকেন্ড টু দ্য লেফট অফ এইচ, তাহলে এইচ কোথায় থাকলে তার লেফটে থাকবে, এইচটা কোন জায়গায় থাকলে সেটা আমার লেফটে থাকবে, ওই জিনিসটা তো ক্লিয়ার করলে হয়ে যাবে আমার। তাহলে এফ তো উপরে আছে, তাহলে নিশ্চয়ই এইচটাকে এই প্লেসে হতে হবে, এই প্লেসে হতে হবে, কারণ এইচ এর লেফটে গেলে এফ এ পৌঁছে যাবো। এবার ডি ইজ নট ইমিডিয়েট নেবার অফ সি ওর এইচ, তাহলে ডি এখানেও হবে না, এখানে হবে না, আবার এখানেও হবে না, এখানে হবে না, তাহলে ডিটা কোথায় দাঁড়াবে, এখানে দাঁড়াবে। কারণ সে এইচ আর সির নেবার হবে না, তাহলে সির এপাশেও নেবার হবে, এপাশেও নেবার হবে, এইচ এর এপাশে নেবার হবে, এপাশে নেবার হবে। এইভাবে প্রত্যেকটা লাইন মানে পার্টলি পড়লেই হয়ে যায়। এবারে আসি, ই ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ, এর ইমিডিয়েট রাইটে কে আছে, এ, হুইচ সেকেন্ড টু দ্য
রাইট অফ জি, যেটা হু। এবারে হু যদি কথাটা থাকে, এই ওয়ার্ডটা থাকা মানে আমাকে কি ধরে নিতে হবে, এটা সেকেন্ড পারসন, মানে এ কে ডিনোট করছে। তাহলে প্রথমে আসি, ইজ টু দা ইমিডিয়েট রাইট অফ এ। ইমিডিয়েট রাইট অফ এ বলতে গেলেই মানে আমাকে এমন জায়গা দেখতে হবে যেখানে দুটো এলিমেন্ট ফাঁকা থাকবে, তাহলে ইমিডিয়েট রাইট তো এটা থাকবে। যদি এ এখানে থাকে, ইমিডিয়েট রাইট অফ এ, যদি এ এখানে থাকে তাহলে ইটা কোথায় থাকবে, এখানে থাকবে। এবারে বলা আছে হুইচ সেকেন্ড টু দ্য রাইট অফ সি। সেকেন্ড টু দ্য রাইট অফ জি মানে কি, সি না সরি জি, তাহলে জিটা নিশ্চয়ই এখানে থাকতে হবে, তাহলে তো সেকেন্ড রাইটে চলে আসবো। তাহলে এ বি সি ডি ই এফ, এ বি সি, বিটা নেই তাহলে এখানে হবে বি, বাকিটা হচ্ছে বি। এই যে ছিল না, প্রথমে এরকম সার্কেল, এরকম লাইন নিয়ে নেবো, আটটা থাকলে এরকম আটটা, চারবার কাটলেই আটটা পেয়ে যাবো। তারপর সেন্টারের দিকে ফেস আছে মানে সেন্টারের দিকে মুখ করে এরকম সাইন দিয়ে দেবো। দেওয়ার পর প্রত্যেকটা লাইন পড়তে থাকবো এবং একটা করে সাজাতে থাকবো, তাহলে কিন্তু পুরোটা দাঁড়িয়ে যাবে। এবারে এটা জানলো, এর পরের চিত্রে যাব। এবারে কোশ্চেন্স দেওয়া থাকবে। কোশ্চেন দেখো, প্রথমে কি বলা আছে, হু ইজ টু দা ইমিডিয়েট রাইট অফ সি। সি এর ইমিডিয়েট রাইটে কি আছে, ভালো করে পিকচারটা দেখো। সি এর ইমিডিয়েট রাইটে, সি এর ইমিডিয়েট রাইটে কি আছে, বি আছে, বাস অ্যান্সার কি হবে, বি। এবারে দেখো তারপরে বলা আছে ডি আছে, কিন্তু ডি তো নেই, ডি তো এখানে থাকছে, তাহলে আমার অ্যান্সারটা সবসময় কি দাঁড়াবে, ডি ইজ নট ইমিডিয়েট নেবার অফ সি, তাহলে ইমিডিয়েট রাইটে কি করে থাকবে, তাহলে অ্যান্সার হবে বি। এইরকম প্রত্যেকটা লাইন পড়তে থাকবে এবং দেখতে থাকবে। এবারে আসি পরের কোশ্চেন, বলা আছে হু ইজ দ্য সেকেন্ড টু দ্য লেফট অফ সি। সি এর সেকেন্ড লেফটে কি হবে, এবার সি তে যাই, সি এখানে, সি এখানে, সি এর সেকেন্ড লেফটে বলছে, সি এর সেকেন্ড লেফটে বলছে, সি এর সেকেন্ড লেফটে বলা মানে কি, ফার্স্ট লেফট সেকেন্ড লেফট এ হবে, চলো অ্যান্সার হবে এ। এইরকম পুরো পিকচারটা দেখতে থাকবে, একটা করে অ্যান্সার করতে থাকবে। পরে কোশ্চেন যাই, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট পজিশন অফ বি উইথ রেসপেক্ট টু এইচ। এইচ এর সাপেক্ষে বি এর কারেক্ট পজিশন কোথায় হবে, চলো আবার সেখানে যাব। কি ছিল, বি উইথ রেসপেক্ট টু এইচ, এইচ এর সাপেক্ষে বি এর কারেক্ট পজিশন। তাহলে এইচ কোথায় আছে, এখানে আছে, বি কোথায় আছে, এখানে আছে, তাহলে এইচ এর যদি এই সাইড দিয়ে আসি তাহলে রাইট সাইড দিয়ে আসবো, তাহলে 1 2 3 4, ফোর্থ রাইটে থাকছে, আবার এই সাইড দিয়ে এলে 1 2 3 4, ফোর্থ লেফটেও থাকছে, ব্যাস। অপশন দেখবো, অপশন আছে ফোর্থ টু দ্য রাইট, থার্ড টু দ্য লেফট, সেকেন্ড টু দ্য লেফট, সেকেন্ড টু দ্য লেফট, তাহলে এখানে অ্যান্সার হবে কত, বি, ফোর্থ টু দ্য রাইট। তার কারণ কি, লেফট দিক দিয়েও 4 নম্বরে ছিল, রাইট দিক দিয়েও 4 নম্বরে ছিল। নাও নেক্সট কোশ্চেন, বলা আছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ পারসনস হ্যাজ ফার্স্ট পারসন সিটিং টু দ্য রাইট অফ দ্য সেকেন্ড পারসন। কথাটাই হচ্ছে এটা, যে এর মধ্যে কে কোন এলিমেন্টটা আছে যারা কি করছে, কোন জোড়াতে প্রথম জন দ্বিতীয় ব্যক্তির ডান দিকে বসে থাকছে। তাহলে প্রথমে কি আছে, এফ জি। আবার পিকচারে যাব, দেখো এফ আছে এখানে, এফ এর ডান দিকে কি আছে, জি আছে। আবার আসি ডিবি, ডি আছে, ডি এর এতে কি আছে, লেফটে আছে না, ডিবি, মানে কি ডি এর লেফটে আছে। তারপরে আছে সিবি, সি আর বি এর কত রাইটে আছে। তারপরে আসি এইচ এ, এইচ তার এই সাইডে আছে, ওটা তার রাইট সাইড থাকে, এটা লেফট সাইড থাকে। তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে, চারটে ইকুয়েশন দাঁড়াচ্ছে, যেখানে বলা থাকছে যে দ্য পেয়ার অফ পারসনস হ্যাজ দ্য ফার্স্ট পারসন সিটিং টু দ্য রাইট অফ দ্য সেকেন্ড পারসন, যে প্রথম জন দ্বিতীয় ব্যক্তির ডান দিকে বসবে, কোনটা হবে, প্রথম জন দ্বিতীয় ব্যক্তির ডান দিকে বসবে, তাহলে ডান দিকের মধ্যে কে থাকছে, দ্বিতীয় ব্যক্তির ডান দিকে বসছে, অ্যান্সার কোনটা হচ্ছে তাহলে আমার। আবার চলে কোশ্চেনে, প্রথম জন দ্বিতীয় ব্যক্তির ডান দিকে বসছে, তাহলে বিসিও হবে না, আবার এইচ এও হবে না, দ্বিতীয় ব্যক্তির ডান দিকে তো বসছে না, এইচ এও পাচ্ছি না, বিসিও আমি পাচ্ছি না। বাট আমি যদি জি এফ নিই তাহলে কিন্তু দেখো হচ্ছে, অপশন আছে, হ্যাঁ এফ জি, যেটা এফ আর জি মানে জি এফ অপোজিট ভাবে হচ্ছে, তাহলে অ্যান্সার হবে এ। ডিবিও হবে না, ডিবিও হবে না, কারণ বি এর লেফটে চলে যাচ্ছি, বি এর রাইটে, ডিবি রাইটে বসছি, এফ জি এফ এর রাইটে বসছি, কিন্তু এর লেফটে হয়ে যাচ্ছে, এর লেফটে, সরি সরি ডিবি হবে,
কারণ এফ এর রাইটে হচ্ছে কিন্তু জি এর লেফটে হয়ে যাচ্ছে, বাট এটা দেখো বি এর রাইটে হচ্ছে, হ্যাঁ বি এর রাইটে হচ্ছে। এইটা সামনে অপশনটা থাকলে সুবিধা হতো, হ্যাঁ ডিবি, সরি সরি। মেন কথা ওইখানে পিকচারটা থাকছে, তো এখানে পিকচারটা থাকলে দেখে করতে সুবিধা হতো। নেক্সট কোশ্চেন, হু সিট বিটুইন জি এন্ড ডি। আবার চলো, তাহলে 5টা কোশ্চেন থাকে, শুধুমাত্র একটা টেবিল রেডি করে দিলে। জি আর ডি এর মাঝখানে কে আছে? এফ আছে, এফ আছে। লাস্ট কোশ্চেন, না না লাস্ট কোশ্চেন না, সরি, তারপরের কোশ্চেন। পরের কোশ্চেনটা কি বলা আছে, যে এটা ভেন ডায়াগ্রাম, এটাও শিখেছিলাম ছোটবেলায়। নিম্নের কোন নকশাটি সমপার্থী ট্রেন ও বাসের সেরা সম্পর্ক, মানে কাদের মধ্যে রিলেশনটা কি আছে। প্রথমে বলা আছে ট্রাভেলার, ট্রেন আর বাস। একটা ট্রাভেলার যে হয় সে কি হয়, সে বাসেও যেতে পারে, আবার কি ট্রেনেও যেতে পারে। তাহলে প্রথমে আমি ট্রাভেলারটাকে নিয়ে নিলাম। তাহলে ট্রাভেলার যে সে বাসেও যেতে পারে, আবার ট্রেনেও যেতে পারে। আর ট্রেন আর বাস থেকে কি না, তাহলে সে বাসেও যেতে পারবে, মানে এদিকেও যেতে পারবে সেদিকেও যেতে পারবে। তাহলে অপশনটা হবে এ। এইভাবে সম্পর্ক দেখতে হবে কি আছে। পরেরটাই চলো, পরেরটা বলা আছে ফ্রম দ্য ফলোইং 4 নাম্বারস সিলেক্ট দ্যাট ওয়ান হুইচ ডাজ নট কনফার্ম দ্যাট, মানে এতগুলা নাম্বার দেওয়া আছে তার মধ্যে সিলেক্ট করতে হবে যেটা তোমার বিলং করবে না। 5 কিউব করি তাহলে আমার 1 to 5 আসে না, আবার 4 কিউব করি তাহলে আমার 64 আসে, আবার 6 কিউব করলে 216 আসে। বাট এটা কার আছে, 9-এর স্কোয়ার হয়। পরেরটা, এটা কি হচ্ছে 9-এর স্কোয়ার হয় বা 3 to the power 4 হয়, কিন্তু কারো কিউব তো হয় না 81টা। তাহলে অ্যান্সার কত হবে 81। এটাই ওড ছিল, আরগুলা সব কি কিউবের ফর্মে যাচ্ছিল। চলো ফির নেক্সট, বলা আছে এ ম্যান ওয়াক্স 3 কিমি নর্থওয়ার্ড অ্যান্ড দেন টার্নস। এই অঙ্কটাও সেই যে কিছুক্ষণ আগে সূর্যের অঙ্কটা করলাম, এটাও ডাইরেকশনের অঙ্ক, এটাও ডাইরেকশন। এরকম অঙ্ক থাকলে প্রথমে এরকম একটা লাইন ড্র করে নেবে, দিয়ে এখানে লিখে নেবে নর্থ, এখানে লিখে নেবে সাউথ, এখানে লিখে নেবে ইস্ট, এখানে লিখে নেবে ওয়েস্ট। কি বলা আছে, একজন ব্যক্তি 3 কিমি উত্তরে হাঁটার পর বাঁ দিকে ঘুরে 2 কিমি হাঁটেন। তাহলে প্রথমে বলা আছে এ ম্যান ওয়াক্স 3 কিমি নর্থওয়ার্ড, তারপর লেফট টার্ন নিয়ে 2 কিমি যায়। তাহলে উত্তরে হাঁটছে, নর্থওয়ার্ড, নর্থের দিকে, সবসময় ইনিশিয়াল পয়েন্টটাকে এটা ধরবে, এখান থেকে শুরু করবে। তাহলে এখান থেকে লোকটা কি করছে, উপরে যাচ্ছে, কত 3 কিমি, আমি ধরে নিলাম এত দূর গেছে, তাহলে এটার ডিস্টেন্স কত 3 কিমি। তারপরে তার কি হচ্ছে, লেফট আর্মে গেছে, তাহলে এইদিকে যদি মুভ করে যাও তাহলে এবার সে লেফট আর্ম হবে, এবার রাইট আর্ম হবে। লেফট আর্মের দিকে ভাঙবে 2 কিমি যাবে, মানে এদিকে সোজা 2 কিমি গেল। তারপরে বলছে হি অ্যাগেন টার্নস লেফট এন্ড, আবার দেখো এদিকে তাকাও, এদিকে তো তার মুখ, এদিকে যদি মুখ হয় তাহলে রাইট আর লেফট কোনটা হবে, যদি এদিকে মুখ হয় নিচের দিকে লেফট হবে। তাহলে গোস 3 কিমি, আবার সে নিচে চলে এলো 3 কিমি। এটারও ডিস্টেন্স 3 কিমি, এটারও ডিস্টেন্স 3 কিমি, তাহলে এটারও 2 আর এটারও 2 হবে। তারপরে আছে দেন হি টার্নস রাইট, আবার নিচের দিকে এসে সে রাইট টার্ন নিল এন্ড ওয়াক স্ট্রেট, তাহলে গেল ইন হুইচ ডাইরেকশন হি ইজ ওয়াকিং, তাহলে সে কোন জায়গায় গেল, রাইট টার্ন নিল মানে এদিকে গেল, তাহলে কোন দিকে সে হাঁটতে থাকলো, ওয়েস্টের দিকে হাঁটতে থাকলো। অ্যান্সার ইজ ওয়েস্ট। সোজা হিসাব, পুরো পার লাইন বাই লাইন পড়তে থাকবে, অঙ্কটা নামতে থাকবে, অঙ্ক সরি জিনিস। পরেরটা আসি, এটা আরো ইজি। কম্বিনেশন দেখো, প্লাস আছে, তারপর এই সাইনটা আছে, এখান থেকে এখানে কি করেছে, প্লাসে অনেকগুলো লাইন নিয়ে নিয়েছে, এর ভিতরে লাইন কাট করেছে, এটাও ভিতরে লাইন কাট করেছে। তারপর এখানে দেখো 4টে ফুটকি আছে, এরও 4টে ফুটকি আছে বাইরে। এইবারে এই লাইনের মধ্যে দেখতে হবে, কিন্তু এই লাইনের মধ্যে সোজাসুজি ইজিলি বোঝা যাবে, কারণ বাইরে এইটারই শুধুমাত্র বাইরে 4টে ফুটকি আছে, তার জন্য অ্যান্সার হবে 2। দেখতে হবে, কম্বিনেশন দেখতে হবে, দেখে তোমাকে বসাতে হবে। পরেরটাই চলো, বলা আছে এ, এটা যখনই দেবে না সামসটা, তখনই একে কোটা সংখ্যা আছে গুণে নিতে হয়। প্রথমে দেখি আমি এখানে 1 2 3 4 5, ফাঁকা একটা 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে তুমি 3 দিয়েও ভাগ করতে পারো, মানে 3 3 করেও নিতে পারো, আবার 2 2 করেও নিতে পারো, 18 মানে ইভেন 2 2ও নিতে পারো, আবার 3 3ও নিতে পারো। দেখাচ্ছি, এবারে 2 2ও নিতে পারো, 3 3ও, এবারে কম্বিনেশনটা দেখে দেখবে কোন জায়গায় কিরকম এলিমেন্ট গুলো আছে। এবার একটা জিনিস দেখো, এ আছে, তারপরে ফাঁকা, তারপর বি, বি আছে, তারপর সি, তারপর আবার ফাঁকা, তারপরে এ আছে, তারপরে এন আছে, তারপরে বি আছে। তাহলে আমাকে এমন কি এলিমেন্ট নিব যেখানে আমার পরপর চলে আসতে পারবে,
দেখো যদি আমি এখানে এ নিয়ে নিই, তাহলে এ আসছে, তারপরে কত বি বি আসছে, তারপর সি, আবার সি নিয়ে নিলাম, তাহলে কত হলো এ বি বি সি সি আলো, হয়ে গেল ওটা। তারপরে আছে দেখো এ এন আছে, আর আছে কি বি আছে, আবার পি পি আমি ধরো বি বি নিয়ে নিলাম, তাহলে সি আর ই দাঁড়াচ্ছে। তারপরে আবার কি আছে এ দাঁড়াচ্ছে, এ বি বি সি সি, দেখো এ বি বি সি সি দাঁড়াচ্ছে। এটা এখানে একটু মানে ভুল হয়েছে, এটা এ হবে আর এটা সি হবে, দিলে কম্বিনেশনটা বুঝতে ঠিক হয়ে যাবে। আমি লিখে দিচ্ছি, নিজে লিখে নাও, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। এ আছে স্লেশ বি বি সি স্লেশ এ এ বি স্লেশ সি সি এ স্লেশ বি বি সি সি, তাহলে বুঝতে পারলে এ বি বি সি সি এ বি বি সি সি এ, তাহলে অ্যান্সার কি হবে এ সি বি সি। ওকে, তো পুরোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তোমরা এটাকে মোটামুটি একটু ভালো করে দেখে নিও, তাহলে বুঝতে পারবে প্রিভিয়াস ইয়ারে কিরকম টাইপের আসছে, আর যখন চ্যাপ্টার ওয়াইজ হবে তখন তো পুরোটা ক্লিয়ার হবে। ওকে, তো চলো আজকের জন্য থ্যাংক ইউ।